চন্দন যাত্রা 2024। নমস্কার বন্ধুরা, ধর্মীয় ব্রতমালার নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের পর্বে থাকবে অক্ষয় তৃতীয়ায় চন্দন যাত্রার মাহাত্ম্য কথা। এই দিনে কি কি করবেন, কেন এই চন্দন যাত্রা করা হয়। অক্ষয় তৃতীয়া হলো চান্দ্র বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি। অক্ষয় শব্দের অর্থ হলো যা ক্ষয়প্রাপ্ত হয় না। এই পবিত্র তিথিতে কোনো শুভ কার্য সম্পন্ন করলে তা অনন্তকাল অক্ষয় হয়ে থাকে। চন্দন যাত্রা চান্দ্র বৈশাখ মাসের শুক্লা তৃতীয়া তিথি থেকে শুরু হয়, চলে 21 দিন পর্যন্ত। 2024 সালের এবারের চন্দন যাত্রা শুরু হবে 10ই মে 2024। ভগবান শ্রী জগন্নাথ দেব এই দিনে রাজা ইন্দ্রদ্যুম্নকে চন্দন যাত্রা মহোৎসবটি পালন করার জন্য সরাসরি নির্দেশ দিয়েছিলেন। ভগবানের অঙ্গলেপন এক ধরনের ভক্তিমূলক কর্ম এবং চন্দন হলো সর্বশ্রেষ্ঠ প্রলেপন। যেহেতু ভারতে বৈশাখ মাসে অত্যন্ত উষ্ণ থাকে, তাই চন্দনের শীতল গুণ ভগবানের আনন্দ প্রদান করে। জগন্নাথের 2 চক্ষু ব্যতীত সর্বাঙ্গে চন্দন লেপন করা হয়ে থাকে এবং উৎসব মূর্তি বা বিগ্রহগণকে নিয়ে শোভাযাত্রা করা হয়। মন্দির পুষ্করিণীতে নৌকা বিহার করা হয়ে থাকে। এই অক্ষয় তৃতীয়াতে বিশ্বের বিভিন্ন মন্দির, বৃন্দাবনের সমস্ত বড় গোস্বামী মন্দিরে বিগ্রহে চন্দন লেপন করা হয়ে থাকে। মহাভারতে উল্লেখিত পাণ্ডবরা অজ্ঞাতবাসের সময় বিরাট রাজার প্রাসাদে ছদ্মবেশে থাকতেন। ভীম কর্তৃক কীচক নিধনের পর রাজা বিরাট অনুধাবন করতে পেরেছিলেন যে তার প্রাসাদে পাণ্ডবরা থাকছেন। বিরাট রাজা তাদের প্রতি অনেক গর্ববোধ করলেন এবং মিত্রতার সম্পর্ক স্থাপন করলেন। যুধিষ্ঠির তখন তপ্ত গ্রীষ্মে শ্রীকৃষ্ণের পরিতৃপ্তির জন্য নৌকা ভ্রমণের আয়োজন করতে বিরাট রাজাকে উপদেশ দিলেন। গ্রীষ্মের তাপে ভগবানের প্রীতি বিধানার্থে ভগবানের শরীর সুরক্ষিত করার লক্ষ্যে বিরাট রাজা সুগন্ধি জলে চন্দন বাটা মিশিয়ে সব কিছুর আয়োজন করলেন। বিরাট রাজার ভক্তিতে মুগ্ধ হয়ে ভগবান তার অগ্রজ ভ্রাতা বলরামকে নিয়ে উপস্থিত হলেন। কৃষ্ণ, বলরাম এবং পঞ্চপাণ্ডব স্নান যাত্রা এবং বিহার উৎসব উপভোগ করলেন এবং বিরাট রাজা তার ভক্তিমূলক বাসনা পরিপূর্ণ করলেন। পরে এই ঘটনাটি স্মরণে ভগবান পঞ্চপাণ্ডবদের নিয়ে নরেন্দ্র সরোবরে চন্দন যাত্রার আয়োজন করেন। মাধবেন্দ্র পুরী, যিনি ছিলেন গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের একজন মহান ভক্ত, তিনি যখন বৃন্দাবনে ছিলেন একদিন স্বপ্নে গোপালকে জঙ্গলে দেখতে পেলেন। গোপাল তাকে বলছেন, মাধব, আমি জঙ্গলের মাটির নিচে শ্বাসরুদ্ধ হয়ে আছি, দয়া করে আমার স্থানটি খুঁড়ে আমাকে এখান থেকে উদ্ধার করো, মন্দিরে স্থাপন করো। তখন মাধবেন্দ্রপুরী গ্রামবাসীদের সহযোগিতায় ওই স্থানটি খুঁড়ে গোপালের বিগ্রহ দেখতে পেলেন এবং তা গোবর্ধন পর্বতের চূড়ায় স্থাপন করলেন। একদিন গোপাল মাধবকে বললেন, আমি অনেক দিন ধরে মাটির নিচে ছিলাম, তাই আমার শরীর জ্বালাপোড়া করছে। তুমি কি জগন্নাথপুরী থেকে কিছু চন্দন কাঠ এনে আমার শরীরে লেপন করে দেবে? মাধবেন্দ্রপুরী তখন বৃদ্ধ ছিলেন, কিন্তু তিনি গোপালের আদেশ অমান্য করতে পারেননি। তিনি জগন্নাথপুরীর উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন। তিনি যখন রেমুনায় পৌঁছালেন তখন উড়িষ্যা ও বাংলার সীমান্তে গোপীনাথের মন্দিরে রয়েছে। তিনি সেখানে সারা রাত ছিলেন এবং দেখলেন পূজারী 12টি পাত্রে গোপীনাথকে ক্ষীর অর্পণ করছিলেন। তখন মাধবেন্দ্রপুরী ভাবলেন, আমি যদি এক কণা ক্ষীরের স্বাদ নিতে পারতাম তাহলে আমিও বৃন্দাবনে আমার গোপালের জন্য তৈরি করতে পারতাম। ইতিমধ্যে তার চেতনা তাকে ধিক্কার দিল। ওহ, আমি কত বোকা! ভগবান ভোগ গ্রহণের পূর্বেই আমি তা খাওয়ার চিন্তা করছি। ভুল বুঝতে পেরে তিনি শীঘ্রই মন্দির ত্যাগ করে বাইরে একটি গাছের নিচে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে রজনী অতিবাহিত করতে লাগলেন। অধিক রাতে গোপীনাথ বিগ্রহ পূজারীর সম্মুখে স্বপ্নে আবির্ভূত হলেন এবং বলতে লাগলেন, আমি আমার আঁচলের নিচে এক পাত্র ক্ষীর লুকিয়ে রেখেছি, তুমি সেটি নিয়ে মন্দিরের বাইরে বৃক্ষতলে অবস্থানরত মাধবেন্দ্রপুরীকে দাও। পূজারী যথারীতি তা করল এবং সব কিছু মাধবেন্দ্রপুরীকে খুলে বলল।
এরপর গোপীনাথ তার ভক্তের প্রতি এহেন কাজ করেছিলেন বিধায় ক্ষীরচোরা গোপীনাথ রূপে খ্যাত হলেন। পরদিন সকালে মাধবেন্দ্রপুরী চন্দন কাটানোর উদ্দেশ্যে জগন্নাথপুরীর উদ্দেশ্যে পুনরায় যাত্রা শুরু করলেন। তিনি পুরী পৌঁছানোর পূর্বেই গোপীনাথের ক্ষীর চুরির সংবাদ সর্বত্র ছড়িয়ে পড়ল। জগন্নাথপুরীতে তিনি পূজারীর নিকট গোপালের অভিলাষ বিস্তারিতভাবে বললেন। পূজারী তাকে পুরীর রাজার নিকট নিয়ে গেলেন। তার কথা শুনে রাজা তাকে 1 মণ প্রায় 37 কেজি বিশেষ চন্দন কাঠ দিলেন এবং 2 জন নিরাপত্তা কর্মীকে বললেন মাধবের যেন কোনরূপ সমস্যায় পড়তে না হয়। ফেরার পথে যখন তিনি গোপীনাথ মন্দিরের নিকট পৌঁছালেন তখন গোপাল স্বপ্নাদোষে তাকে বললেন, মাধব, তুমি গোপীনাথের শরীরেই চন্দন লেপন করো এবং আমিও তা গ্রহণ করব, যেহেতু গোপীনাথ আর আমি একই। মাধবেন্দ্রপুরী তখন সকল গ্রামবাসীদের সাথে নিয়ে গোপীনাথের শরীরে চন্দন লেপন করলেন। এরপর থেকে ওই ঘটনা স্মরণে চন্দনযাত্রা মহোৎসব পালন করা হয়ে থাকে। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। শুভকামনায় নমস্কার।